কিরে মা, কোথায় যাচ্ছিস? এই তো বাবা, কলেজ যাচ্ছি। আজ তুই কলেজে যাওয়া হচ্ছে না। কিন্তু কেন বাবা? আজ আমার বন্ধু আর তার ছেলে তোকে দেখতে আসবে। বাবা, আজকে আমার জরুরি ক্লাস আছে, তাই আমাকে যেতেই হবে। বলেই মিম তার বাবার কোনো কথা না শুনে হন হন করে বাড়ি থেকে বের হয়ে গেল। এই দিকে কলেজটা যে কোন দিকে খুঁজেই পাচ্ছি না, এই বলে আরিফ তার কলেজ খুঁজতে লাগলো। এই যে আপু, এই কলেজটা কোন দিকে একটু বলবেন? শালা মেয়ে পটাতে আসছে নাকি? এই যে কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু সামনে গিয়ে দেখবেন একটা পুকুর, পুকুরের ওই পাশে একটা বড় রাস্তা আছে, তারপর ডান দিকে গেলেই দেখবেন কলেজটা। ওকে, ধন্যবাদ আপনাকে। আরে আরে, কলেজটা তো এদিকে নেই। এই যে ভাই, শুনছেন? এই কলেজটা কোন দিকে একটু বলবেন? কি? কিন্তু একটা মেয়ে তো বললো যে কলেজটা এই দিকে। এই মিমটা আবার কে? জি হ্যাঁ, আচ্ছা। তারপর আরিফ লোকটাকে ধন্যবাদ জানিয়ে কলেজে চলে আসলো। আর এইদিকে মিম তো কলেজে এসে মহা খুশি, কারণ সে আজকেও একজনকে বোকা বানিয়েছে। কি রে মিম, তোকে আজকে তো খুশি খুশি লাগছে কেন রে? জানিস রিতা, আজকে রাস্তায় এক বেটাকে বোকা বানিয়েছি। কিভাবে বোকা বানিয়ে দিলি একটু শুনি। আরে লোকটা আমার কাছে এসে বলল, এই যে শুনুন, এই কলেজটা কোন দিকে একটু বলবেন? তুই কি বললি? আরে আমি তাকে ভুল ঠিকানা দিয়ে অন্যদিকে পাঠিয়ে দিয়েছি। তুই আর ভালো হবি না। তার কথা বলতে বলতে স্যার ক্লাসে ঢুকে পড়লো। মিম যখন স্যারের দিকে তাকালো, স্যারকে দেখে সে ভয়ে ঢুক গেল। তারপরেই মিম ও রিতা কথা বলতে বলতে হঠাৎ করে প্রিন্সিপাল ও আরিফ স্যার ক্লাসে ঢুকলো। আর ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে পড়লো। স্টুডেন্টস, এই হলো তোমাদের আরিফ স্যার। আরিফ, তুমি সবার সাথে পরিচয় হও, আমি যাচ্ছি। এই বলে প্রিন্সিপাল চলে গেল। আরে তোমরা দাঁড়িয়ে আছে কেন? সবাই বসো বসো। আমি আরিফ, আমি তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস করাবো। এবার তোমরা তোমাদের পরিচয় দাও। রবিন, ইমন, সোহেল একে একে সবাই বলা শেষ। হঠাৎ করে আরিফের চোখ গেল মিমের দিকে। তখন আরিফ স্যার তার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার নাম কি? স্যার, আমার নাম মিম। আরে তুমি সেই মেয়েটা না যে আমাকে মিথ্যা বলে পুকুরের ওই পারে পাঠিয়ে দিয়েছো? না স্যার, আমি না, আর আমি ওরকম মেয়েই না। কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে তুমিই সেই মেয়েটা। স্যার, আপনি হয়তো ভুল দেখেছেন। আচ্ছা যাই হোক, বসো তুমি। একটু পরেই ক্লাস টাইম শেষ হতে স্যার চলে গেল। আর এদিকে মিমের হাসি তো থামানোই যাচ্ছে না। কি রে মিম, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? আরে তোকে যে আমি বলেছিলাম না, আমি একজনকে বোকা বানিয়ে পুকুরের ওই পাড়ের রাস্তায় পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা তো জানি আমি। আরে সেটা আর কেউ নয়, আমাদের এই নতুন স্যার। মিম কথা বলতে বলতে পিছনে হঠাৎ করে তাকিয়ে দেখলো স্যার তার দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে তো মিম ভয়ে ঢোক গেল, কিন্তু হঠাৎ করে মিম পিছনে তাকিয়ে দেখলো স্যার তার দিকে তাকিয়ে রয়েছে। স্যার আবার সব শুনে ফেললো নাকি? স্যার, কিছু বলবেন? মানে আমার কলমটা রেখে আসছি, একটু দাও তো। এই নিন স্যার আপনার কলম। এই বলে আরিফ স্যার ক্লাস থেকে চলে গেল। বাবা বাঁচলাম, আরেকটু হলেই তো স্যার সব শুনে ফেলতো। অতঃপর মিম তার সব ক্লাস শেষ করে বাড়ি চলে গেল। আর এইদিকে আরিফ স্যারের বাবা আরিফকে নিয়ে তার বন্ধুর মেয়েকে দেখতে যাবে। আরিফ স্যার তার বাবাকে নিয়ে তার বন্ধুর ফ্ল্যাটের সামনে কলিং বেল বাজানোর সাথে সাথে আরিফের বাবার বন্ধু মানে তার আঙ্কেল দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আমি কি আপনার বাড়িটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ দেখো, কোনো সমস্যা। এই বলে আরিফ স্যার সোফা থেকে উঠে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ করে আরিফ স্যার চোখ গেল একটা রুমের দিকে। রুমের দরজা খুলতে দেখলো একটা মেয়ে গান ছেড়ে নাচতেছে। আর এ তো সেই কলেজের মেয়েটা। মিম নাচতে নাচতে দেখলো তার আরিফ স্যার তার দিকে তাকিয়ে রয়েছে। মিম এটা স্বপ্ন হবে আবার নাচতে শুরু করলো, কিন্তু পরক্ষণে গানকে বন্ধ করার কারণে ভালোভাবে তাকিয়ে দেখলো এটা তো সত্যি আরিফ। আরে স্যার, আপনি আমার বাসায়? হ্যাঁ, তোমার বাসায়। বাবার কাছে আমার নাম বিচার দেবেন বুঝি? আরে না, বিচার দিব কেন? তাহলে কেন স্যার?
আছে, কিছু একটা কারণ আছে। স্যার, বাবার কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি বাবাকে একটুও ভয় পাই না। যদি বলি তোমাকে দেখতে এসেছি, দেখতে এসেছেন মানে? বুঝলাম না স্যার। সেটা না হয় নিচে গেলেই বুঝতে পারবে। ওকে, চলুন। নিচে আসতেই মিমের বাবা আরিফের বাবাকে বললেন, এই হলো আমার একমাত্র মেয়ে মিম। বাহ, আমার বৌমা তো দেখতে ভারী মিষ্টি। বন্ধু, তোর মেয়েকে আমার ছেলে বউ বানাবো। আমার সত্যি তোর মেয়েকে পছন্দ হয়েছে। মিম এসব কথা শুনে অবাকের পর অবাক হচ্ছে। এসব কথা শোনার পর মিম আর বসে থাকতে পারলো না। বাবা, এসবের মানে কি? আমার বিয়ে মানে? আবার আমাকে না জানিয়ে তুমি বিয়ে ঠিক করলে? মা, আমি জানি তুই বিয়ের কথা শুনলে বিয়ে করবি না, তাই আর তোকে জানাইনি। বাবা, আমি এই বিয়ে করব না। আরে বাবা, আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তো? জি আঙ্কেল, পছন্দ হয়েছে। আমি কখন কি মরে যাই, তাই তোর বিয়েটা তাড়াতাড়ি দিচ্ছি। প্লিজ মা, না করিস না। না বাবা, কিছুতেই আমি এই বিয়ে করব না। মিমের বাবা তার মেয়ের এ কথা শুনে এমন একটা বলল যা মিম কখনোই ভাবতেও পারেনি। কথাটি হলো, দেখ মা, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। বাবা, তুমি এসব কি বলছো? কি বলেছি তা তুই তো শুনেছিস, এখন বিয়ে করবি কিনা বল? হ্যাঁ বাবা, আমি রাজি। তাহলে মিম রাজি আছে? বিয়েটা তাহলে আগামী সপ্তাহে হয়ে যাক নাকি? বন্ধু, তুই ঠিকই বলেছিস। এবার বুঝবে মজা, আমার সাথে মিথ্যে কথা বললা। এই রহিমা, খাবার রেডি কর টেবিলে তাড়াতাড়ি। জি স্যার, সবকিছু রেডি, আপনারা টেবিলে বসুন। তারপর সবাই একসাথে খাবার খেলো। খাবার খাওয়া শেষে যখন আরিফ ও তার বাবা গাড়ির কাছে গেলে মিম আরিফের কাছে দৌড়ে যেতেই আরিফ মিমের কানে কানে বলল, বিয়ে করার জন্য রেডি থেকো। তারপর আরিফ ও তার বাবা গাড়িতে উঠে চলে গেল। এদিকে মিম রুমে এসে ভাবতে লাগলো কীভাবে বিয়েটা ভাঙা যায়। কিছু সময় ভাবার পর খেয়াল হলো যে কেউ তাকে ডাকছে। পেছনে তাকিয়ে দেখলো কাজের মেয়ে রহিমা। আপু, একটা কথা বলবো? কি বলবি কথা? তাড়াতাড়ি বল। আপনাদের দুজনের যদি বিয়ে হয় তাহলে অনেক মানাবে। একদম মার খাবি, যা এখান থেকে। রহিমা যেতেই মিম ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে মিম না খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে সোজা আরিফ স্যারের রুমে গেল। আরিফ কাজ করছিল, পরে খেয়াল করলো কেউ তাকে ডাকছে। পিছনে তাকিয়ে দেখলো মিম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আমাকে না দেখে থাকতে পারছে না বুঝি? মোটেও না স্যার। আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? কেন, তুমি রাজি না? স্যার, আমি যদি বিয়ে করি তাহলে ওদের কি হবে? ওরা আবার কারা? স্যার, আমার বয়ফ্রেন্ডরা। তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ স্যার, আমার 50টা বয়ফ্রেন্ড আছে। বলো কি, এতগুলা? তাহলে আপনি বলুন স্যার, ওদের ছেড়ে কি বিয়ে করা ঠিক হবে এখন? আরিফ কিছুক্ষণ ভাবার পর বলল, তোমার 50টা বয়ফ্রেন্ডের নাম লেখো। মনে হয় ওষুধে কাজ হচ্ছে। জি স্যার, লিখছি। এবার তোমার 50টা বয়ফ্রেন্ডের ফোন নাম্বার লিখো। হ্যাঁ? নয়, হ্যাঁ। হাই হাই, এখন তো আমি ফেসে গেলাম। এখন কি হবে? মিম যখন আর কিছু লিখতে পারছি না তখন সে লক্ষ্য করলো যে আরিফ তার দিকে কেমন করে এগোচ্ছে। এটা দেখে মিম ভয়ে পিছনের দিকে যেতে যেতে দেওয়ালে ঠেকে গেল। আরিফ মিমের দিকে এসে তার একেবারে গা ঘেঁষে দেওয়ালে হাত রেখে বলল, তোমার 51 নম্বর বয়ফ্রেন্ড নাম জানো? কি নাম স্যার? আমি। হ্যাঁ? আমি। মিম যখন ভয়ে অবস্থা খারাপ তখন আরিফ একটা কাজ করলো, যা দেখে তো মিম থ হয়ে রোবটের মতো দাঁড়িয়ে রইল। কাজটি হলো, হঠাৎ করে আরিফ মিমের কাছে গিয়ে গা ঘেঁষে মিমের ঠোঁটে হালকা করে চুমু খেলো। স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা শুনি? জানি না। মিম আরিফের কোনো কথা না শুনে আরিফকে এক ধাক্কা দিয়ে চলে যেতে মিম, তোমাকে এই বিদেশি পোশাকে মানায় না, একটু ভালো পোশাক পরে আসবে। মিম কোনো কথা না শুনে রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাসরুম থেকে চলে গেল। কি রে মিম, তোকে এমন রাগী দেখাচ্ছে কেন? ওই শয়তান স্যার কি বলে জানি? কি বলেছে তোকে? ইস, বলে তোমাকে এই বিদেশি পোশাকে মানায় না, একটু ভালো পোশাক পরে আসতে পারো না? আমার মনে হয় স্যার ঠিকই বলেছেন। হঠাৎ করে আরিফ রুমে ঢুকলো আর সবাই উঠে তাকে সালাম দিল।
আরে বসো বসো, দাঁড়াতে হবে না। সবাই অ্যাকাউন্ট বইয়ের 200 পৃষ্ঠার অঙ্কটা করো। সবাই যে যার মতো অঙ্ক করতে লাগলো, আর আরিফের চোখ হঠাৎ করে মিমের দিকে গেল। মিম, তুমি কি করছো? ছবি আঁকছি। আমি কি তোমাদের ছবি আঁকতে দিয়েছি নাকি? মিম চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন আরিফ একটা জালি বেত দিয়ে মিমের হাতে 2টা বাড়ি দিল। এতে মিমের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লো। সব ক্লাস শেষ করে মিম কারোর সাথে কথা না বলে সোজা বাড়ি চলে গেল। আর এদিকে আরিফ বাড়িতে এসে ভাবতে লাগলো মিমকে ওভাবে মারা ঠিক হয়নি। তখনই আরিফ মনে হলো মিমের বাবাকে একবার জিজ্ঞেস করি মিমের কি অবস্থা। আরিফ মিমের বাবাকে ফোন দিতেই মিমের বাবা এসে ফোন হলো। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমিও ভালো আছি। আচ্ছা আঙ্কেল, মিম কোথায়? আসলে বাবা, মিম আজকে কলেজ থেকে এসে কথা না বলে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ও তুমি কি মিমের সাথে কথা বলবা? না আঙ্কেল, থাক। আচ্ছা তাহলে রাখি। ওকে। পরদিন সকালে আরিফ কলেজে গিয়ে তার অফিস রুমে ঢুকতে চোখ গেল মিমের দিকে। মিমকে দেখতে তো আরিফ চোখ সরাতে পারছে না, কারণ মিম আজকে নীল রঙের 3 পিস পরে এসেছে। কি রে মিম, আজকে তো তুই একেবারে তাক লাগিয়ে দিয়েছিস। সত্যি? হ্যাঁ রে। আচ্ছা মিম, তুই কি মনে করে আজকে এসব পরেছিস? কেউ একজন বলেছে আমাকে নাকি এই বিদেশি পোশাকে মানায় না, তাই পরেছি। আচ্ছা মিম, আমরা তোকে এত করে বললাম, তারপরে আমাদের কথা শুনলি না, আর স্যার একবার বলতে তুই রাজি হয়ে গেলি? হ্যাঁ। তোদের মধ্যে কিছু একটা চলছে না তো আবার? আরে তেমন কিছু না। তারপর ক্লাস টাইম হয়ে গেল। তারা ক্লাসে গিয়ে বসতেই আরিফ ক্লাসে ঢুকলো আর এক কলে কি বলবা? স্যার, আমরা বন্ধুরা মিলে একটা পার্টির আয়োজন করেছি, আপনাকে কিন্তু আসতেই হবে। আমার বউ যখন আসতে বলেছে তখন তো অবশ্যই আসবো। আচ্ছা, পার্টি কোথায় হবে? জাহান নামে। আমি আপনাকে SMS এ জানিয়ে দেব। ওকে। গেল। এই বলে মিম সোজা বাড়ি চলে গেল। আর আরিফও তার সব কাজ শেষ করে সোজা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে মিম ভাবতে লাগলো কিন্তু স্যার বেটাকে এমন টাইট দেব যে কখনো বিয়ের নামও নেবে না। আরিফ বিকালে ঘুম থেকে উঠে দেখলো তার ফোনে একটি SMS এসেছে। SMS এ লেখা ছিল, আরিফ সকালে ঘুম থেকে উঠে দেখলো তার ফোনে SMS এ একটি বাড়ির ঠিকানা দেওয়া। আরে, এটা তো মিম পাঠিয়েছে, তার মানে এই ঠিকানায় যেতে হবে। তারপর আরিফ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মিমের দেওয়া ঠিকানায় চলে গেল। আরিফ ঠিকানা অনুযায়ী সেই বাড়িটি পেয়ে গেল, কিন্তু বাড়িটির ভিতরে ঢুকে দেখলো ভিতরে অনেক অন্ধকার। মিম, এই মিম, কোথায় তুমি? মিম, তুমি কি আমার সাথে মজা করছো? তারপর হঠাৎ করে লাইটের আলো জ্বলে উঠলো, আর সাথে সাথে উপর থেকে কে যেন সাদা আটা ফেললো তার উপর। আরিফ তাকিয়ে দেখলো মিম। মিম, এটা তুমি কি করলে? বেশ করেছি, আমাকে বিয়ে করার এত শখ। এই বলে মিম তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ি চলে গেল। এদিকে আরিফ তার ময়লা জামা কাপড় নিয়ে বাড়িতে ঢুকবেই তখন তার বাবা বলল, কিরে, তোর এই অবস্থা কে করেছে? কে আবার? তোমার আদরের বৌমা। তারপর আরিফ তার বাবাকে বলল, বাবা, কালকে সকালে মিমদের বাসায় যাব, তুমি রেডি থেকো। কেন, আবার কি হয়েছে? উফ বাবা, এত কথা বলো না তো। তুমি কালকে সকালে রেডি থাকবে, এটাই শেষ। আচ্ছা ঠিক আছে। তারপর আরিফ ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। সকাল হতে আরিফ আর বাবা মিমদের বাসায় গেল। বাড়িতে গিয়ে কলিং বেল দিতেই মিমের বাবা দরজা খুলে দিলেন। আরে তোমরা? জি আঙ্কেল, জরুরি কথা ছিল, তাই আসলাম। তারপর তারা সবাই একসাথে সোফায় বসতেই মিমের বাবা বলল, এবার বলো বাবা। আঙ্কেল, আমি কথাটা মিমের সামনে বলতে চাই। আচ্ছা, মিমের বাবা মিমকে ডাক দিতে মিম এসে হাজির। এবার বলো বাবা। আসলে আঙ্কেল, কথাটা বলতে আমার লজ্জা করছে। আরে সমস্যা নাই, বলো তুমি। শয়তান কি এমন বলবে যে এত নাটক করছে? আসলে আঙ্কেল, মিম আমাকে গতকাল ডেকে নিয়ে বলল যে যত দূরত্ব সম্ভব বিয়েটা করতে। আরে আমি তো বলেছি যে আগামী সপ্তাহে তোমাদের বিয়ে দেব। হায় হায়, শয়তানটাকে টাইট দিতে গিয়ে আমি নিজেই ফেসে গেলাম। এবার বুঝবে মজা তুমি মিম।
আচ্ছা তাহলে আসি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। আরিফ ও তার বাবা বাড়ি থেকে বের হতে মিম রুমে গিয়ে ভাবতে লাগলো। যেভাবে হোক বিয়েটা আটকাতে হবে। কিছু সময় ভাবার পর মিম আর তার বান্ধবী রিতাকে ফোন দিল। এই রিতা, রাতে তুই আমার বাসায় আসতে পারবি? কেন, কি হয়েছে? জরুরি কথা আছে। আচ্ছা আসবো। তারপর রিতা রাতের বেলা মিমের বাসায় গিয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, কি রে, কি এমন কথা যে তুই আমাকে ডাকলি? আরে সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা তো বল। ওই শয়তান স্যার বাবার কাছে গিয়ে মিথ্যা কথা বলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক করেছে। বলিস কি রে? আরে হ্যাঁ। কি আর করবি, তাহলে বিয়েটা করেই ফেল। ওই শাকচুন্নি, চুপ থাক, একটু বুদ্ধি দে না তুই। দাঁড়া, ভাবতেছি। আচ্ছা, ভাবার পর ভালো কোনো বুদ্ধি না বের করতে পারলে কিন্তু মায়ের খাবি। পেয়েছি। কি বুদ্ধি পেয়েছিস তাড়াতাড়ি বল। স্যারকে ভূতের ভয় দেখাবো। তোর এই বুদ্ধি দিয়ে কিচ্ছু হবে না। ওই, আমার কাছে একটা বুদ্ধি আছে। বল শুনি। আমি অসুস্থতার নাটক করব। কি অসুস্থতা? ক্যান্সারের। ভালো বলেছিস। তারপর রিতা তার বাড়ি চলে গেল। এদিকে মিম তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালে মিমের বাবা মেয়ের রুমে এসে দেখলো মিম ফ্লোরে পড়ে আছে। তারপর মিমকে সোজা হসপিটালে নিয়ে গেল। ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে একটু দেখেন। আচ্ছা, আমরা দেখছি। আর এইদিকে মেয়ের বাবা আরিফকে ফোন দিয়ে মিমের সব কথা বললো। বাবা তুমি একটু তাড়াতাড়ি আসো। জি আঙ্কেল, আসছি। এইদিকে ডক্টররা মিমকে অপারেশন রুমে এনে মিমকে একটা ইঞ্জেকশন দিতে যাবে। তখন মিম জেগে উঠলো আর ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, ডাক্তার প্লিজ ইনজেকশন দিবেন না। কিন্তু কেন? আসলে আমি অসুস্থতার নাটক করছি। ও, এই ব্যাপার। তারপর ডাক্তার মিমের বাবাকে ডেকে বলল, আপনাকে আমার কিছু জরুরি কথা বলার আছে। জি বলুন, কি কথা? আসলে আপনার মেয়ের অনেক বড় রোগ হয়েছে। কি বলছেন? জি, কথাটা সত্যি। কি রোগ হয়েছে আমার মেয়ের? ক্যান্সার হয়েছে। তারা কথা বলতে বলতে আরিফ দৌড়ে এসে বলতে লাগলো, আঙ্কেল মিমের কি হয়েছে? দেখো না বাবা, ডাক্তার কি সব বলছে। ডাক্তার মিমের কি হয়েছে? আসলে মিমের ক্যান্সার হয়েছে। মিমের ক্যান্সারের কথা শুনে আরিফের পাগলের মতো অবস্থা হয়ে গেছে। তখন আরিফ দৌড়ে মিমের কাছে গিয়ে মাথায় হাত রেখে বলল, মিম কেমন আছো? জি মোটামুটি ভালো স্যার। স্যার একটা কথা বলবো? বলো। স্যার আমি মরে গেলে আপনি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিন। মিম প্লিজ এসব বলো না। আরিফ এই বলে হাসপাতালের বারান্দায় বসে অঝরে কাঁদতে লাগলো। আর এদিকে মিমের বান্ধবী রীতে এসে মিমকে বলল, মিম, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। আরে দেখতে হবে না এই মিমটাকে। এদিকে আরিফ যখন মিমের কাছে আসবে ঠিক তখনই মিম আর মিমের বান্ধবীর কথোপকথন শুনে ফেললো আর বলল, হাই রে আল্লাহ, এই মেয়ে বিয়ে না করার জন্য এত বড় নাটক করলো। দাঁড়াও মিম, তোমাকে এমন শাস্তি দেব তা কখনো ভাবতেও পারবে না।